ফিরে এসো আমার স্বপ্নের কলকাতা। আজও তো এই কথাই বলি, শুধু আমার নয়, পৃথিবীর চোখে উজ্জ্বল হয়ে ওঠো। বুদ্ধদেব বসুর এই আকুতি আসলে আমার, আপনার, আমাদের সবার, আমরা যারা কলকাতাকে ভালোবাসি আমাদের সবার। আর সেই কলকাতা শহরের পুরভোটে বিপুল এবং ঐতিহাসিক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এখন সাফল্য যখন বিপুল, অবধারিতভাবে তার উল্টো দিকে প্রত্যাশাও বিপুল। আমাদের ভালোবাসার এই শহরের ভালো মন্দের অভিভাবক যে নতুন পুরভোট, তার কাছ থেকে ঠিক কী পেতে চলেছি আমরা। আমার বলতে খুব ভালো লাগছে যে আজ ৩-৪ ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে আমাদের এই শহরের পরবর্তী মেয়রের নাম ঘোষিত হয়েছে এবং তিনি আমাদের এই অনুষ্ঠানে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে রাজনৈতিক দলের সিনিয়র নেতারা যেমন রয়েছেন, তেমনই সমাজের নানা ক্ষেত্রের কৃতি মানুষরাও রয়েছেন, যারা হবু মেয়রের সামনে তুলে ধরবেন এই শহর নিয়ে তাদের যাবতীয় স্বপ্নগুলো। আর স্বয়ং পরবর্তী মেয়র এসে বলবেন এই মহানগর নিয়ে তাঁর এবং তাঁদের আগামী পরিকল্পনা। আর আগের অনুষ্ঠানের মতোই আমি চেষ্টা করব আমার অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে রাজনৈতিক কচকচি একটু দূরে সরিয়ে রেখে পুরনো কলকাতার হারিয়ে যাওয়া নানা গল্প তুলে আনতে, অতীতের আলোয় বর্তমানটাকে দেখার চেষ্টা করা আর কি। আজ আমাদের সভার বিষয় বিপুল জয়ের সঙ্গে রয়েছে বহু প্রত্যাশা জমা, নতুন পুরো বোর্ডের কাছে কি চায় তিলোত্তমা। আজকের প্রথম বক্তা বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি এই ভোটের প্রচণ্ড উত্তাপটা সহ্য করতে না পেরে এই পুরো ভোটের সময়টাতে কিছুদিন কলকাতার বাইরে ছিলাম। ফলাফলটা ট্র্যাক করলাম এবং ফলাফলটা ট্র্যাক করে দেখলাম যে এই কথাগুলো ববিদা আসার আগেই বলে দিতে হবে আর কি। ববিদা আসার পরে বললে একটু অসুবিধে হলেও হতে পারে, কারণ হাজার হোক আমার পাড়ার লোক। তো আমি মোটামুটি দেখলাম যে 93% নম্বর পেয়ে ববিদারা প্রথম হয়েছেন। সুতরাং চোখ রাখছি যে কেন জানি না এই বাহুবলী গণতন্ত্রের যে ফলাফলগুলো, এগুলো ক্রমশ সিবিএসইর মার্কশিটের মতো হতে শুরু করছে। এবং কথিত আছে যে 2022-23 সালে অনেকে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত তারা এক্সপেক্ট করছেন যে সিবিএসইতে প্রথম 2-4 জন হয়তো 103, 4, 5 নম্বর পেলেও পেতে পারেন। সুতরাং নিকট ভবিষ্যতে যদি আমরা দেখি যে কেউ 145-46টা সিট পাচ্ছেন, তাহলে হয়তো আমরা খুব একটা আশ্চর্য হয়তো হব না অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। কারণ এই যে সদর্প গণতন্ত্র, যেটা প্রায় 93% অ্যাপ্রুভালে চলে গেছে, এটাও কিন্তু একটা দেখার মতো ব্যাপার। সবাইকে আমাদের আগাম অভিনন্দন রইল। আমরা কাকে নিয়ে কথা বলছি? বুদ্ধদেব বসুর আকুতি আমাদের সুমন শোনালেন। আমরা যাকে নিয়ে কথা বলছি, আমাদের এই শহর কলকাতার মোটামুটি 331 বছর পেরোলো এবং জব চার্নক ওই আলিবর্দি এবং সিরাজউদ্দৌলার কাটমানিটা দেবে না বলে আজ থেকে 331 বছর আগে একটা ডোবা পুকুরের 2টো গ্রামকে বেছে নিয়ে এর প্রতিপত্তি শুরু হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে আমাদের এই 331 বছরের সময়টা কেটেছিল, 138 বছর কেটেছে দেশের রাজধানী হিসেবে, অ্যাজ দ্য সেকেন্ড সিটি অফ দ্য এম্পায়ার হিসেবে, এবং তার 74 বছর আমাদের কেটেছে একটা রাজ্যের রাজধানী হিসেবে। আর ঝগড়াঝাটি যদি আরেকটু এগোতো, আমার কিন্তু মনে মনে একটা ভয় ছিল, আমাদের হয়তো কেউ শাসিয়ে বলতে পারত যে তাড়াতাড়ি ঝগড়াটা কমাও, না হলে তোমাকে আমি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী করলেও করতে পারি। অন্তত সেই ভাগ্যটা বাংলার বুকে এখনো আসেনি। তো এই যে কলকাতার যে ইতিহাস, একটা রাজধানী কোথায় হয়? একটা রাজধানী একটা রাজ্যের হয়। একটা রাজ্যের রাজধানী হতে গেলে রাজ্যের যে স্বাস্থ্য, রাজ্যর যে স্টেট অফ হেলথ, তার থেকে আমাদের একদম আলাদাভাবে একটা রাজধানীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য, স্টেট অফ হেলথ, স্টেট অফ নিউট্রিশন হতে পারে না। একজন নাগরিক হিসেবে আপনাদের সামনে আমার যে বলার কথাটা হলো যে কয়েকদিন আগে আমরা এখনকার সরকারের থেকে প্রায় বলি যে আমরা খুব একটা পরিসংখ্যান পাই না। দিন 15 আগে নীতি আয়োগ একটা পরিসংখ্যান বার করেছেন। সেই পরিসংখ্যানটাকে বলা হয় দ্য মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অফ ইন্ডিয়া। এবং এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অফ ইন্ডিয়াতে বলা হয়েছিল যে যারা 21% পভার্টি লাইনের কাছাকাছি আছেন
তারা যারা তার থেকে কম থাকবেন তারা পাস, বাকি সমস্ত রাজ্যরাকে ফেল নম্বর দেওয়া হয়েছে। তো অন্তত সান্ত্বনার কথা হলো যে 21.5 বা 21.3% নম্বর পেয়ে পশ্চিমবঙ্গ জাস্ট ইজ দ্য লাস্ট স্টেট যারা মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সে আমরা মোটামুটি পাস করেছি 1960-70। সুতরাং আজকে আমাদের বলতে দ্বিধা নেই যে 5 জনের মধ্যে একজন এই রাজ্য বর্তমান হিসেব নিকেশের ইতিহাসে এখনো দারিদ্র সীমার নিচে। এই হিসেবটা করা হয়েছিল স্বাস্থ্যকে নিয়ে, এই হিসেবটা করা হয়েছিল স্ট্যান্ডার্ড অফ লিভিংকে নিয়ে, এই হিসেবটা করা হয়েছিল শিক্ষা বা এডুকেশনকে নিয়ে। আর এটা তো বলতে কোনো রকম আমাদের কুণ্ঠা থাকার কথা নয় যে আমরা 1960 থেকে 1990 এবং তারপরে 2000 দশকে এসে একটা সময় ছিল যখন মহারাষ্ট্রের অর্থনীতি আমাদের অর্ধেক ছিল। আজকে আমরা মহারাষ্ট্রের অর্ধেকে এসে দাঁড়িয়েছি। আজকে আমরা 6% কন্ট্রিবিউট করছি ভারতের অর্থনীতিতে, মহারাষ্ট্র প্রায় 14 থেকে 15% কন্ট্রিবিউট করছে আমাদের অর্থনীতিতে। যে পুরো বোর্ডের কথা আমরা বলছি, ববি দাইলে হয়তো আরেকবার বলতে হবে, সেই পুরো বোর্ডে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মোটামুটি 4,500 কোটি টাকার কাছাকাছি, ইজ দ্য 20,000-এর মতো কর্মী নিয়ে বাৎসরিক 4,500 কোটি টাকা হচ্ছে তার ডিফাইন্ড বাজেট। আজকে বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আর্থিক বাজেট হচ্ছে 45,000 কোটি টাকা, 10 times that of কলকাতা। সুতরাং আমরা তো নিশ্চয়ই জয়ের আনন্দ আমাদের থাকবে, আমাদের উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, কিন্তু আমাদের মধ্যে যে এই একটা রোম্যান্টিসিজম, আমাদের মধ্যে যে এই আবেগপ্রবণ ভাব, এটা যেন আমাদের ভুলিয়ে না দেয় যে একটা রাজধানীর ভবিষ্যৎ কখনো একটা রাজ্যের ভবিষ্যতের থেকে আলাদা হতে পারে না। এবং এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টি নির্বিশেষে, অতি বাম, কম বাম, বহু বাম, লাল, অমুক তমুক, সবাইয়ের মধ্যে দিয়ে আমরা কিভাবে একটা গড্ডালিকা প্রবাহের মধ্যে দিয়ে এসে এই রূঢ় বাস্তবের মধ্যে দাঁড়িয়ে আছি। তারপরে কি না, আমি আবার ভবানীপুরের ভোটার, আমাকে প্রায় প্রতি 15 দিনে একবার করে ভোট দিতে হয়, এবং ভবানীপুরের লোকগুলোর দেখবেন যে এই আঙুলটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে, কারণ আমরা বোধহয় আমাদের হচ্ছে হাইয়েস্ট রেট অফ পোলিং। ভারতবর্ষে কোনো একটা কনস্টিটুয়েন্সি নেই যে এতবার খালি বোতাম টিপছে আর বেরোচ্ছে আর টিপছে। তাহলে এই গণতন্ত্রের তো একটা মানে থাকতে হবে, এই যে ইলেকশনের উৎসব তার তো একটা অর্থবহ মানে থাকতে হবে। এবং আমাদের বারবার যেটা বলার, আমার একজন চিকিৎসক হিসেবে যে কথাটা বলার, সেটা হচ্ছে যে মা যেখানে রুগ্ন সেখানে শিশু পুষ্ট হতে পারে না। আজকে রাজ্যের স্বাস্থ্যের সঙ্গে আমরা রাজধানীর স্বাস্থ্যকে আমরা সেপারেট করতে পারি না, এবং সেইটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমি একজন মানুষ হিসেবে আমাদের উল্টো দিকে যারা বসে আছেন প্রত্যেকের কাছে আমার একেবারে স্বনির্বন্ধ অনুরোধ যে ভোটাভুটি হয়ে গেছে, আমাদের লোকসভা ইলেকশন হয়ে গেল, আমাদের স্টেট ইলেকশন হয়ে গেল, পুরো ভোট হয়ে গেল, এবার অ্যাক্রস দ্য পার্টি লাইন আপনারা এগিয়ে আসুন, কারণ আমাদের রাজ্যের হালটা ধরতে হবে। এই যে আমরা একটা ব্যাক বেঞ্চার রাজ্য হিসেবে নিজেদের নাম কিনেছি, এবারে আস্তে আস্তে আমাদের সামনের দিকে এগোতে হবে, এবং ক্রস পার্টি পলিটিক্যাল এজেন্ডা ছাড়া এইটা করা কোনো মতেই সম্ভব নয়। পুরসভার কাছে, পুরো বোর্ডের কাছে নিশ্চয়ই আমাদের অনেক রকম আমাদের চাহিদা, আমাদের আবদারের শেষ নেই। একজন ডাক্তার হিসেবে বলি যে 160-70 কোটি টাকা পুরো বোর্ড খরচা করেন আমাদের স্বাস্থ্যের ওপরে। তাদের নানান রকম ছড়িয়ে ছিটিয়ে ক্লিনিক আছে, একটা টিবি ক্লিনিক, একটা ম্যালেরিয়া ক্লিনিক, একটা জ্বর ক্লিনিক, একটা ইমিউনাইজেশন ক্লিনিক। এগুলোকে আমাদের নতুন করে ভাবতে হবে। আজকে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হাতে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে আমাদের বস্তি অঞ্চলে, আমাদের শহরের বিভিন্ন গরিব অঞ্চলে
করে, যেখানে প্রাইমারি হেলথ, যেখানে একজন জিপিকে তারা দেখাতে পারেন না, যেখানে ব্লাড প্রেশার চেক হয় না, যেখানে ডায়াবেটিস চেক আপ হয় না, সেখানে প্রাইমারি হেলথ আউটপোস্ট হিসেবে সেই ব্রিটিশ বা মান্ধাত্তা আমলের ম্যালেরিয়া ক্লিনিক, টিবি ক্লিনিক, এইডস ক্লিনিক, সেই ক্লিনিক বলে আলাদা 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 ভগ্ন ভগ্ন ক্লিনিক চালালে হবে না। পুরো বোর্ডের কাছে আমাদের ডিমান্ড আছে যে স্মল পক্স ইরাডিকেটেড হলেও কলকাতার এই সুন্দর মুখটার ওপরে যে বিলবোর্ডের যে দাগগুলো, বিলবোর্ডের যে ঘাগুলো, এই যে ইনডিসক্রিমিনেটিং পোস্টারিংগুলো যে শহরটাকে একটা কারবাঙ্কেলে পরিণত করেছে, আপনারা সেই দিকে একটু মনোযোগ দিন যে আমাদের শহরের মধ্যে তার মুখশ্রীটাকে আরেকবার দেখার সুযোগ করে দিন। পুরো বোর্ডের কাছে আমাদের ডিমান্ড আছে যে 144 জন আপনারা ইলেক্টেড হলেন, তার মধ্যে অন্তত 5 বার ব্যাংকক যায়নি বোধহয় এমন কোনো লোক নেই। তাহলে সেইখান থেকে শিক্ষা নিন যে সাউথ ইস্ট এশিয়া কিভাবে হকার সমস্যার মোকাবিলা করেছে। সেইখান থেকে শিক্ষা নিন যখন ব্যাংককের রাস্তায় ঘুরে বেড়ান, যখন যুদ্ধ পোস্ট ওয়ার ভিয়েতনাম কি করে তাদের যে ডিসপ্লেসড হকার, যখন গ্রামের মানুষরা শহরে এসে হকিং করতে বসেছিল, তখন কিভাবে একটা শহরের মোটামুটি স্বাচ্ছন্দ্যকে বজায় রেখে, মোটামুটি শহরের একটা দৃশ্যত একটা নান্দনিক চেহারাকে বজায় রেখে কিভাবে যে হকার ফ্যাসিলিটিটাকে মেনটেন করা যায় সেটা শিখুন। এইভাবে একটা অগোছালো নোংরা কালো ত্রিপল দিয়ে শহরের সেন্টারগুলোকে ঢেকে দিয়ে আমরা কি প্রমাণ করার চেষ্টা করছি? আবার বলি যে আমরা স্বাস্থ্যের দিকে নজর দিই। আমরা রাজ্যের যেটা পরিচয়, সেই পরিচয় আমার রাজধানীর পরিচয় হয়ে দাঁড়াক, এবং যতক্ষণ না আমরা সাবস্ট্যান্সিয়াল উন্নতি করতে পারবো আমাদের এমপ্লয়মেন্ট, আমাদের এডুকেশন, আমাদের হেলথ, আমাদের পার ক্যাপিটা জিডিপিতে, ততক্ষণ খালি আলো জ্বালিয়ে বাতি জ্বালিয়ে মোটামুটি আজকে কেউ লাল রং করতো, আজকে কেউ নীল রং করবে, আবার কেউ সাদা রং করবে, সেগুলো কি হবে? অসুস্থ শরীরে অত্যধিক মেকআপ কি আমাদের দেখতে ভালো লাগবে মুখে? হয়তো লাগবে না। সুতরাং ভোটের উন্মাদনার শেষে আজকে এই রাজ্যের একজন নাগরিক হিসেবে আপনাদের সবাইয়ের কাছে হাত জোর করি যে ক্রস পার্টি ইনিশিয়েটিভ যদি না হয়, তাহলে স্টেট আর স্টেট ক্যাপিটালের শুধু মুখশ্রী পাল্টালে চলবে না, তার ট্রু হেলথ অফ দ্য ইকোনমিকে আমাদের পাল্টাতে হবে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেলাম যেখানে কথায় কথায় চায়নার গল্প উঠত। তো চায়নার একটা গল্প বলে আজকে শেষ করি সুমন, যে সাংহাইতে একবার বেড়াতে গেছিলাম, এবং সাংহাই সেন্টারে যদি দাঁড়াও, সাংহাইতে একটা সেন্ট্রাল ফাইন্যান্সিয়াল হল বলে একটা হল আছে, সেটা একসময় এইচএসবিসি ব্যাংকের হেডকোয়ার্টার ছিল। অনেকেই সেই বিল্ডিংটা দেখতে চান, কিন্তু অনেকে উপর দিকে চায় না ওই বিল্ডিংয়ের। পরের বার সাংহাইতে গেলে ওই বিল্ডিংটার উপর দিকে চেয়ে দেখবেন ওই বিল্ডিংটার একটা কাঁচের ডোম আছে, এবং ওই কাঁচের ডোমে লেখা আছে পৃথিবীর 4টে শ্রেষ্ঠ ইকোনমিক সেন্টারের কথা, এবং এই 4টে শ্রেষ্ঠ ইকোনমিক সেন্টার হলো লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, কলকাতা। আমি প্রতিবার একবার করে খোঁজ নিই আমার চায়নার বন্ধুদের কাছ থেকে যে সাংহাইয়ের সেই সেন্ট্রাল ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের কাঁচের ডোমটা আজও আছে কিনা, এবং আপনাদের কাছে অনুরোধ করি, হাত জোর করে অনুরোধ করি, আবার কলকাতার সেই দিনটা ফিরিয়ে আনুন। নমস্কার। ধন্যবাদ কুণালদা। অরুণ মিত্রের কথা মনে পড়ছিল আমার, সেই অমোঘ দুটো লাইন যে কলকাতায় আমার বন্ধুরা আমায় অভিভূত করে, কলকাতায় আমার বক্তারাও আমায় অভিভূত করে। ঠিক যেখান থেকে বড় ছবিটা কুণালদা ধরার চেষ্টা করেছিলেন যে রাজধানীর ভবিষ্যৎ কখনো রাজ্যের ভবিষ্যৎ থেকে বিন্দুমাত্র আলাদা হতে পারে না। সব থেকে বড় কথা যে আসল চ্যালেঞ্জটা হলো পেছনের সারির একটা রাজ্য থেকে একেবারে সামনের সারিতে চলে আসা, এবং সেখানে দল মত নির্বিশেষে সেই লড়াইতে সামিল হতে হবে প্রত্যেককে। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের বলেছি যে আজকে পুরনো কলকাতার নানা গল্প এই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আপনাদের সামনে রাখব। আমাদের হবু মেয়র ফিরহাদ হাকিম এই অনুষ্ঠানে স্বাগত তাকে।
আমি যে গল্পটা এখন রাখবো সেটা লুপ্ত হয়ে যাওয়া একটা প্রাণী। হ্যাঁ, এখন লুপ্ত হয়ে গেছেন, কিন্তু এক ধরনের প্রাণী কলকাতার পরিচয় ছিল, এবং 1896 সালে কলকাতা পুরসভার যে এমব্লেম বা লোগো ছিল তাতে কিন্তু এই প্রাণীটি জায়গা করে নেয়। সেটি একটি পাখি, হাড়গিলে পাখি। সত্যজিৎ রায় তার গোরস্থানে সাবধান তাতে ফেলুদার মুখে একটা সংলাপ রেখেছেন। ফেলুদা বলছে, 4.5 ফুট লম্বা পাখি রাস্তার ময়লা খুঁটে খুঁটে খেত। এখন যেমন দেখছেন কাকচড়ুই, তখন হাড়গিলে। গঙ্গার জলে মরা ভেসে যেত, তার ওপর চেপে দিব্যি নৌ সফর করত। তো কলকাতা পুরসভার তৎকালীন লোগোতে দেখা যায় দুটো হাড়গিলে পাখি দুদিক থেকে মূল লোগোটিকে তুলে ধরে রেখেছে। এই লোগো তৈরি করেছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কলেজ অফ আর্মস, যারা ইংল্যান্ডের রাজবংশে নানা এমব্লেম আর লোগো তৈরি করত। এখন কলকাতার আকাশ থেকে হাড়গিলে পাখি হারিয়ে গেছে, আর পুরসভার লোগো থেকেও হারিয়ে গেছে। তবে যদি কেউ দেখতে চান, পুরনো হগ মার্কেটের মাথায় ওই হাড়গিলে পাখির লোগো কিন্তু এখনও রয়েছে। যাই হোক, আমার পরের বক্তা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। শুভ সন্ধ্যা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন এবং সমস্ত শ্রোতৃমণ্ডলী, দর্শক মণ্ডলীকে। আলোচনার বিষয়টা হচ্ছে বিপুল জয়ের সঙ্গে রয়েছে বহু প্রত্যাশা জমা, নতুন পুর বোর্ডের কাছে কি চায় তিলোত্তমা। প্রাথমিক বক্তা হিসেবে ডাক্তার কুণাল সরকার যে অ্যাপ্রোচ বলেছেন, যে স্পিরিট বলেছেন, আমি সেই স্পিরিটের সঙ্গে সহমত। কিন্তু আজ আলোচনাটার মুখ্য ফোকাসটা সেটা নয়। ফলে আমি আলোচনার বিষয়ের মধ্যে আজ থাকবো। ওই আলোচনা যা ডাক্তার কুণাল সরকার আনতে চেয়েছেন খুবই ভালো, সে পরে করার প্রত্যাশা থাকলো। নতুন বোর্ডের কাছ থেকে তিলোত্তমা কি চায়, প্রশ্ন এটাই। আমি যে শুধু পরের কথা, তিলোত্তমা কি এই নতুন পুর বোর্ড চেয়েছিল, সেটাই তো প্রশ্ন। যেভাবে ভোট হয়েছে বা ভোটের নামে লুট হয়েছে, আমার যদি কেউ জিজ্ঞেস করেন, আমি বলবো তিলোত্তমা চায় এই নতুন পুর বোর্ডের কাছ থেকে পদত্যাগ, চায় স্বচ্ছ ভোটের মাধ্যমে জিতে আসা পুর বোর্ড। 5 কোটি টাকার সম্পত্তি বানিয়ে যারা বলেছিল সমাজসেবার উপার্জন, 97% ভোট পেয়ে তারাই বলছে জনরায়ের নির্বাচন। কিন্তু চোরা ধর্মের বাহিনী শুনবে কেন, সেটা ধরে নিয়েই আমাদের আলোচনা। 2011 সালের প্রতিশ্রুতি ছিল কলকাতা হবে লন্ডন। লন্ডন হয়েছে কিনা আপনারা বলতে পারবেন, কিন্তু ভেনিস তো হয়েছে দেখা যাচ্ছে, অথবা লন্ডনের নামে লন্ডভন্ড হয়েছে দেখা যাচ্ছে। প্রত্যাশা যেন আমরা কলকাতার মর্যাদাকেই ফিরে পাই, অত লন্ডন ভেনিসের দিকে না গেলেও হয়তোবা চলবে। কলকাতায় একটু বৃষ্টি হলে জল জমে যায়, আধাটু। কেন? অনেক ব্যাখ্যাই আবার দরকার নেই। কলকাতার যে পুরনো জলাশয়, পুষ্করিণী ইত্যাদি ইত্যাদি, সেগুলো কোথায় যাচ্ছে উবে? যখন এই পুর বোর্ড আসে, তখন শোভন চ্যাটার্জি মেয়র, ববি হাকিমের, ফিরাদ হাকিমের আগে, তখন তো 7,200 মতন জলাশয়, পুষ্করিণী। সেটা কমতে কমতে এখন কি 3,500-এ দাঁড়িয়েছে। তার মানে প্রতিদিন কি একটা করে পুষ্করিণী উবে যাচ্ছে? তার মানে কি পুকুর ভরাট আর পকেট ভরাট সমার্থক, এই কথাটাই বাস্তবে দাঁড়িয়ে যাচ্ছে? তিলোত্তমা তার স্বাভাবিক চেহারা ফিরে পেতে চায়। বন্ধ হোক বেআইনি পুকুর ভরাট, বন্ধ হোক ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে নিয়ে যা হচ্ছে তা। বামফ্রন্ট কলকাতাকে 3 জন মেয়র দিয়েছিল। তাদের প্রতি আমাদের কারোর সমর্থন থাকতে পারে, কারোর সমর্থন না থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের স্বচ্ছতা অসততা নিয়ে বোধহয় খুব একটা কারোর বলার মতো কোনো সুযোগ নেই। তৃণমূলেরও 3 জন মেয়র, 3 জনকেই নারদের ছবিতে চোখে চোখে দেখা, হাতে হাতে ধরা এবং তারপরে জেল। আমাদের রাজ্যের যে যুবকেরা বাইরের রাজ্যে কাজ করে অথবা ভিন দেশে কাজ করে, তাদের এই কথাটা যেন আর শুনতে না হয় যে তিলোত্তমার মেয়র কি জেল ফেরতই হতে হবে। এটা না হওয়াটাই বাঞ্ছনীয়। আমি এই সূত্রেই বলছি, তিলোত্তমা নিজের সন্তানদের নিজের ঘরে চায়। প্রতিদিন শহরটা বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, বাবা মাকে রেখে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। ওরা বলছেন বাংলা নিজের মেয়েকেই চায়। খুব ভালো,
মমতা ব্যানার্জি অবশ্যই বাংলার মেয়ে, কিন্তু একমাত্র বাংলার মেয়ে কি যে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে কাজের খোঁজে রোজ পরিযায়ী হতে বাধ্য হতে হচ্ছে, তারা বাংলার কেউ না? কর্পোরেশনের 28,000 শূন্য পদ, এই শহরের যৌবন এই শহরেই যথাসম্ভব কাজ খুঁজে পাক, এটাই হবে আমাদের প্রত্যাশা। দেখুন, নির্বাচনকে সামনে রেখে যে লুটের কদর্য চেহারা, এটা কোনো ব্যতিক্রমী ঘটনা কিন্তু এবার নয় যে একটা ওয়ার্ডে হয়েছে কি একটা বুথে হয়েছে। কুণালদা বলার সময় বলছিলেন 80%, 85, 87, 89, 93, 97 বিশ্ব রেকর্ড। কি হচ্ছে এটা? ক্রোনোলজিটা দেখুন। 2021-এর বিধানসভা নির্বাচন ভবানীপুরে তৃণমূলের ভোটের সংখ্যার পরিমাণ হচ্ছে শতকরা 58%। 4 মাস পরে উপনির্বাচন, মাননীয় নিজে প্রার্থী 67%। 1 মাস পরে বাই ইলেকশনগুলো দিনহাটা 87%। তার 2 মাসের মধ্যে কর্পোরেশন ইলেকশন 97%। 100-এ 100, তার জন্য অপেক্ষা। আগরতলায় বিজেপি 51-তে 51 পেয়েছে, কলকাতায় ন্যারোলি মিসড, সামান্য পিছিয়ে গেল 144-এ 137। মর্যাদাতে আমাদের বাড়ছে না। মাননীয় হেরে গেলেন। ভবানীপুরে মাননীয় একটা বিধানসভায় জিতলেন 58,000-এ, আর মন্ত্রীপুত্র একটা ওয়ার্ডে জিতলেন 62,000-এ। সবাইকে চোখ বন্ধ করে বলতে হবে আমরা কিছু দেখিনি? এটা হয় কখনো? ভোটে ভোটে জয়লাভ হয়ে যাচ্ছে। আর জয়ের অঙ্ক যখন সমস্ত সীমানা অতিক্রম করে যায়, তখন কি প্রত্যাশার খুব সুযোগ থাকে? আর ভাইপো যখন বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন যে না, কোনো ভোট এদিক ওদিক করা যাবে না, করলে অ্যাকশন নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি, আমার ধারণা অনেকেই খানিকটা আশা করেছিলেন। শঙ্কা ছিল যে ডায়মন্ড হারবার খ্যাত ভাইপো 72টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 68টা তো আনকন্টেস্টেড, 298টা পঞ্চায়েত সমিতি আসনে সবকটা আনকন্টেস্টেড, 20টা জেলা পরিষদ আসনে সবকটা আনকন্টেস্টেড। তাহলে কি বিশ্বাস করা যায়? তা সত্ত্বেও মানুষ তো আশা নিয়ে থাকে, খানিকটা বোধহয় ভরসা করছিলেন, দেখা যাক কি দাঁড়ায়। কি হলো? মে মাসে বিধানসভা নির্বাচন হয়েছে। মে মাস থেকে ডিসেম্বর মাস, 7 মাস। কি হারে বৃদ্ধি জানেন? রকেট গতি। এবং আমি আবারও বলছি, একটা দুটো ওয়ার্ড না, গোটা কলকাতা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মধ্য সব মিলিয়ে। কাশীপুর বেলগাছিয়াতে এই 7 মাসে মার্জিন বেড়ে হয়েছে 35,000 থেকে 1,12,000। মানিকতলায় 20,000 থেকে 1,13,000। এন্টালিতে 58,000 থেকে 1,27,000। যাদবপুরে 39,000 থেকে 1,09,000। বেহালা পূর্বে 37,000 থেকে 99,000। আমি একটু চারদিক ছড়িয়েই বললাম, কোনো একটা জায়গার ব্যাপার না। সার্বিক এই যে চেহারাটা, এতটাই সাফল্য, তার মানে এতটাই উন্নয়ন। যদি এতটাই উন্নয়ন হয় তাহলে আর প্রত্যাশার সুযোগ কোথায়? আচ্ছা, এতটাই সাফল্য, তার মানে কি এতটাই লুট? তার মানে কি ভাইপো ফেল? তাহলে প্রত্যাশা কিভাবে? প্রশ্নটা সঙ্গত। কলকাতা কিংবা বাংলার প্রত্যাশা প্রাপ্তি এই আবহটা কি বদলে যাচ্ছে? দেশের 2 শাসক দল দিল্লিতে এবং রাজ্যে একটা ভিন্ন কালচারের কি ক্রমশ ক্রমশ জন্ম দিচ্ছে, যেখানে নির্বাচন মানে অ্যাজ ইফ ব্যবসা, নির্বাচন মানে অ্যাজ ইফ ইনভেস্টমেন্ট, ভোট যুদ্ধ মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আসন কেনার জন্য টাকা, ভোটার কেনার জন্য টাকা, ভোট করার জন্য টাকা, শুধু টাকা। তথাগত রায় 7 জনই, এমনি 7 জনটা খুব সমীচীন না, খুব সুখকর না। তথাগত রায় এই রাজ্যে বড় নেতা ছিলেন, রাজ্যপাল ঠাজ্যপাল কত কিছু ছিলেন। তিনি বলছেন যে অর্থ এবং নারী শক্তির দাপটেই নাকি রাজনীতি চলছে। কাকে উদ্দেশ্য করে, কেন, কি কারণে কি বলেছেন আমি তার মধ্যে আর ঢুকলাম না। তাহলে যিনি শাসকের প্রার্থী হচ্ছেন, যিনি তার জন্য এত টাকা ইনভেস্ট করছেন জেতার জন্য, তাহলে তার কাছে প্রত্যাশাটা কি? তিলোত্তমার প্রত্যাশা, তার প্রত্যাশাটা কি? রিটার্ন পাওয়া। এত ইনভেস্টমেন্ট করেছি, কত রিটার্ন হবে? আর যদি প্রত্যাশা হয় রিটার্ন পাওয়া, তাহলে প্রাপ্তি হচ্ছে লুট, তোলাবাজি, বেআইনি সম্পদ, তার বন্দোবস্ত। এটা কলকাতার, আমাদের বাংলার আবহের সঙ্গে মেলে না। সংস্কৃতিটাকে কোথাও না কোথাও বদলে দেবার চেষ্টা হচ্ছে কিনা, এটাই বড় কথা। এতৎসত্ত্বেও প্রত্যাশা কি? প্রত্যাশা সুস্থ জীবন, নাগরিক অধিকার, গণতন্ত্রের পরিবেশ, আপত্তি প্রতিবাদের, মতদানের অধিকার,
যুব সমাজের একটা মর্যাদাপূর্ণ জীবন জীবিকা, এটাই তো প্রত্যাশা। কিন্তু কুণালদা বললেন জাতীয় আন্তর্জাতিক নানান সমীক্ষা কেন্দ্রীয় সরকার যারা করেছে তারা সহ জীবনের মান নামছে। কলকাতায় জীবন জীবিকা সেটা ক্রমশ কমছে। কর্মসংস্থান সৃষ্টির বন্দোবস্ত তলানিতে কলকাতা, এটাকে ঠেকাতে হবে, এটাই প্রত্যাশা। কলকাতার পরিবেশ বিপজ্জনক হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কলকাতার ফুসফুস ধ্বংস হচ্ছে। ভক্ষকেই আমরা রক্ষকের দায়িত্ব দিয়েছি, ঠেকাতে হবে। ডেঙ্গু এখন অজানা জ্বর, কর্পোরেশনের স্কুল বন্ধ হচ্ছে, ঠিকা শ্রমিকরা ব্রাত্য, বস্তি গরিব মানুষ সংকটে, বস্তিতে আগুন লাগা একটা প্রায় ধারাবাহিক ঘটনার মতন ঘটে যাচ্ছে। তোলাবাজি চোখরাঙানি ক্রমবর্ধমান। কোনো কনস্ট্রাকশন মানেই গজ ইঞ্চি ফুটের হিসেবে তোলাবাজি, ঠেকাতে হবে। শাসক দলের ইস্তেহার দেখেছেন? ফিরহাদ হাকিম এত বছর 15 বছর ধরে চালাবার পর লাস্ট 3-4 বছর ফিরহাদ হাকিম ওরা যা দাবি করেছেন এই কাজগুলো করেছি, ইস্তেহারে সেই কাজগুলোকেই করবার কথা বলা হচ্ছে। কেন? কি চায় কলকাতা? কলকাতার মানুষ চায়, প্রত্যাশা তাদের কাজের কলকাতা হোক, শ্রমিকের শেল্টারের কলকাতা হোক, সবুজ কলকাতা হোক, শিক্ষা শাস্ত্রটা ফিট কলকাতা হোক, স্কুল বন্ধ না পারলে উঠোনে পাঠশালা হোক, সৎ স্বচ্ছ গতিশীল একটা কলকাতা হোক, বৃদ্ধাশ্রম না। যুবকের কাজের সুযোগ যেন কলকাতাতেও হয়, আগ্রহ আমাদের সেটাই। আগ্রহ ঐতিহ্যকে সঙ্গে রেখে তরতাজা যুবক যুবতী মর্যাদা সম্পন্ন ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারুক, বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার মতন করে দায়বদ্ধতা থাকুক, রেড ভলান্টিয়ার্স তাদের মতন করে একটা আবহ তৈরি হোক। আমরা আছি সবাই, সবার জন্য, আমির জন্য না, আমাদের জন্য, এই হচ্ছে প্রত্যাশা। ভোটে ভোটে তো 6 লাভ। আমি আর 1 মিনিট 2 মিনিট সময় নেব। পঞ্চায়েত কাউন্সিলর এমএলএ এমপি সবই তো শাসক দলের, একচ্ছত্র। হু হু করে বাড়ছে গ্যাসের দাম, হুড়মুড় করে বাড়ছে বিদ্যুতের দাম, অটো বাস যানবাহন যাতায়াত খরচ কয়েক গুণ, পেট্রোল ডিজেল ডাবল, জিনিসের দাম সীমাহীন। মানুষ খাবে কি, যাবে কোথায়, বাঁচবে কিভাবে? 200-500 টাকায় কারুর মগজকে কিনে নেওয়া যায়, চিন্তাকে কিনে নেওয়া যায়, ভাবনাকে কিনে নেওয়া যায়। যুব সমাজ প্রতারণার শিকার হচ্ছে, তাকে ঠেকাতে হবে। ত্রাণ না, মানুষ চায় পরিত্রাণ। প্রজা না, মানুষ চায় নাগরিক অধিকার। সরকারের বশংবদ না, মানুষ চায় আত্মমর্যাদা। পছন্দ না হলেই হামলা আর মামলা এ রাজ্যের দস্তুর, পছন্দ না হলেই দেশদ্রোহীর তকমা দিল্লির দস্তুর, ঠেকাতে হবে। ক্রোনোলজিটা দেখুন সুমন, 2015 পৌর ভোট একবারের না, 2018 পঞ্চায়েত ভোট, 2021 কর্পোরেশন একই ধারা। 2013 অথবা তার আগে পরে পঞ্চায়েতগুলো দখল হয়ে গেল। এটা ছিল না আমাদের বাংলার অভ্যাস। পৌরসভাগুলো দখল হয়ে গেল। এই যে দখলের রাজনীতি, এই যে বিরোধী শূন্যতার রাজনীতি, এই যে আইনের শাসন নয় শাসকের আইন, এটা দিল্লি অথবা রাজ্যের যারা শাসক তাদের পছন্দ হতে পারে, কিন্তু এটা বাংলার আবহ ছিল না। বাম আমলে বিরোধীদের পঞ্চায়েত ছিল, বিরোধীদের পৌরসভা ছিল, বিরোধীদের পরিচালিত কলকাতা কর্পোরেশন ছিল। অস্বীকার করার কোনো সুযোগ বোধহয় নেই। আমি যেটা বলে শেষ করব, এবারের ভোটে কম বেশি 69% মানুষ ভোট দিয়েছেন কলকাতায়। যারা খোঁজখবর রাখেন তারা বলছেন 30, 32, 34, 35% মানুষ নিজের ভোটটা দিয়েছেন। বাকি ভোটের আগের 2 দিন ছমছমে, ভোটের পর সন্ধেবেলা ভারী বুটের শব্দ, বজবজ, ডায়মন্ড হারবার, ভাঙর, হাওড়া, উলুবেড়িয়া, চারদিক থেকে বাসে করে লোক আসলো, তাদের ফেরত দেয়া হচ্ছে, বুটের শব্দ করে তারা ফেরত যাচ্ছে। বাকি কলকাতা থমকে আছে, উৎসব না, একটা ভয়ের মনোভাবে। এই যে 30-32% মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 12% যদি খানিকটা আমাদের ভরসা করে থাকেন, তাদের অভিনন্দন জানাবো। যারা ভরসা করতে পারেননি, তারাও ভবিষ্যতে নিজেদের দায়বদ্ধতার মনোভাব থেকে যেমন মনে করবেন তেমন করে চলুন, তাদেরকেও শুভেচ্ছা জানাবো। যেন গণতন্ত্রের শহর, চিন্তার শহর কলকাতা, তিলোত্তমা কলকাতা, কল্লোলিনী, তার বন্দোবস্তটাকেই আমরা বহাল রাখতে পারি। এটাই আমাদের সবার প্রত্যাশা হোক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার।
ধন্যবাদ সুজনদা। দ্রুত একটা মন্তব্য করতে চাইবো। এক হচ্ছে তথাগত রায় কামিনী কাঞ্চনের সেই মারাত্মক তত্ত্ব, এটা নিয়ে বোধহয় কোনো বিভ্রান্তি তিনি রাখতেও চাননি যে তিনি তৃণমূলকে নয় নিজের দলকেই বলেছেন। দুই হচ্ছে আমার সুজনদার কাছে নিঃসন্দেহে জানার ইচ্ছে রইল, ভেবেছিলাম উত্তরটা পাবো, যে এই বিপুল জয়ের পর তৃণমূল যখন বলল যে বিরোধী শক্তি হিসেবে বিজেপির থেকে বামপন্থীরা বেশি গ্রহণযোগ্য, তার কারণ তারা অসাম্প্রদায়িক, বামপন্থীদের প্রতিক্রিয়া জানতে চাইবো। এবং অবাধ ভোটের কথা হচ্ছিল, মুর্শিদাবাদের মৃত্যু মিছিল কিন্তু এখনও আমাদের পীড়া দেয়। সুতরাং এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো তর্ক হবে না যে নির্বাচনী সাফল্যের মধ্যে হিংসার চোনাটাই বা থাকবে কেন। রাজনীতির কথা কম, কলকাতার কথা বেশি বলবো। সুজনদার কথার জবাব নিঃসন্দেহে ববি হাকিম দিতে চাইবেন, কিন্তু তার আগে আমি এই হালের কলকাতার আরেকটা অনুষঙ্গ টানবো, যেটা এখনও আজও এই 2021-এও নির্বাচনে বিরোধীরা ইস্যু করে। সেটা হচ্ছে ত্রিফলা আলো। তবে কলকাতা পুরসভার বিরুদ্ধে পথের আলো নিয়ে অভিযোগ কিন্তু আজকের নয়, পাক্কা 7 দশক পিছিয়ে যান। আমি সেই সময়কার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটা খবরে দেখতে পাচ্ছি যে কলকাতা পুরো এলাকার বিভিন্ন বড় রাস্তা এবং অলিগলির অর্ধেক জায়গায় বৈদ্যুতিক আলো জ্বলছেই না। বিশেষ করে দক্ষিণ কলকাতার বহু রাস্তাতে আলো একেবারে নিভু নিভু। তখনও কলকাতায় কিন্তু গ্যাসবাতি জ্বলতো। সেই গ্যাসবাতিগুলোর অবস্থা নাকি এত শোচনীয় যে তার কারণে চৌরঙ্গি এবং পার্ক স্ট্রিটে প্রায় দুর্ঘটনা ঘটছে। আনন্দবাজার পত্রিকাতেই দেখছি বিষয়টা নিয়ে কলকাতা পুরসভার 13 নম্বর বড় কমিটির সভায় রীতিমতো ঝড় উঠেছে। তবে কলকাতাবাসীকে আজকে দাঁড়িয়ে কথা মানতেই হবে, এখনকার শহরে রাস্তার আলোর অবস্থা অনেকটাই ভালো হয়েছে। যাই হোক, আমার পরের বক্তা অবশ্যই কলকাতার পরবর্তী মেয়র, যিনি দ্বিতীয় দফায় নিজের কর্তব্য নিজের দায়িত্ব গ্রহণ করবেন, এই শহরের 38তম মেয়র ফিরহাদ হাকিম। ববিদা। শুভ সন্ধ্যা। আমি প্রত্যাশা করেছিলাম যে কলকাতা আগামী দিনে কি হবে, কলকাতার নাগরিকরা কি চাইছে, কলকাতার বিশিষ্ট জনেরা কিভাবে কলকাতাকে দেখতে চাইছে, এখানে এসে তার একটা দিশা আমি পাব। সুজনদার কথায় একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। আমার বয়সী প্রায় একটা ছেলে গ্যালিলিও, সে 90 দশকে স্টুডেন্ট, যখন ঘুরছে তখন এই কলকাতায় চারিদিকে লাল ঝান্ডা, কম্পিউটার আসতে দেব না, কম্পিউটারকে কলকাতায় ঢুকতে দেব না, বাংলায় ঢুকতে দেব না, কম্পিউটারকে আটকাতেই হবে, নাহলে নাকি আমাদের শ্রম নষ্ট হয়ে যাবে। তাই কম্পিউটারের বিরুদ্ধে কমরেড জ্যোতিবাবু থেকে আরম্ভ করে সবাই দাঁড়িয়ে ডেলহাউসিতে বিরাট করে মিটিং করলেন। তখন আমরা সবে গ্র্যাজুয়েট হয়েছি, 79-80 এরকম সময়। সেই গ্যালিলিও সেইখান থেকে ঘুরতে শুরু করলো, দেখলো তারপর 235-এর সেই বামপন্থী সেই প্রতাপ, চারিদিকে শুধু লাল ঝান্ডা, চারিদিকে বন্ধ, সরকারি স্পন্সার্ড বন্ধ। সেই বন্ধে কলকাতায় একটা গাড়ি চলবার ক্ষমতা নেই। সেখানে সেই গ্যালিলিও দেখলো কলকাতায় যে সেখানে বাদশাহ আলম, লালু আলমরা এই পৌর বোর্ড নিয়ন্ত্রণ করার জন্যে কত মানুষের, কত বিদ্যজনের বাড়িতে তালা মেরে দিল যাতে তারা বেরিয়ে না আসে। এই গ্যালিলিও দেখলো যে এখানে শুধুই নিরাশা। তাই গ্যালিলিও ভিআইপি রোড দিয়ে চলে যাচ্ছে দমদম বিমানবন্দরে, অন্য জায়গায় চাকরির আশায়। সেই ভিআইপি রোড যেখানে দুধারে জঙ্গল, দুধারে বন, নোংরা পড়ে রয়েছে, ভ্যাট রয়েছে, সেই ভিআইপি রোড থেকে চলে গেল গ্যালিলিও। সেই গ্যালিলিও ফিরে এলো 2016, 17, 18 কি 19 সালে কি 20 সালে ফিরে এলো। ফিরে এসে দেখছে দমদম বিমানবন্দর থেকে যখন ঢুকছে তখন দেখছে চারিদিকে সেই ভিআইপি রোডে আর কোনো জঙ্গল নেই, সেটা পরিষ্কার হয়ে গেছে। সেখান দিয়ে যখন আসছে দেখছে কেষ্টপুরে একটা নতুন ভিআইপি রোডের ওপর একটা ফ্লাইওভার হয়ে গেছে। সে যখন ঢুকে নিউ টাউনের দিকে ঢুকছে তখন সে দেখছে যে সেই নিউ টাউনে 480 একরের মধ্যে ইকো পার্ক তৈরি হয়েছে। সেই গ্যালিলিও উল্টো দিকে তাকিয়ে দেখছে যে সেখানে কনভেনশন সেন্টার তৈরি হয়েছে।
সেই গ্যালিলিও সোজা তাকিয়ে দেখছে যে সেখানে একটা জেভিয়ার্স ইউনিভার্সিটি, একটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আরও কতগুলো ইউনিভার্সিটি হয়েছে। সেই গ্যালিলিও তাকিয়ে দেখছে যে কমার্শিয়াল হাব হয়েছে। সেই গ্যালিলিও যে পড়াশোনা করেছিল কম্পিউটার নিয়ে, তার আশা জাগলো, তার কারণ পাশে দেখলো সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে। সেখানে টিসিএস এর মতন বড় বড় সংস্থা তারা আজকে ক্যাম্পাস তৈরি করছে। তারপর সে গ্যালিলিও বেরিয়ে এসে যখন ইস্টার্ন বাইপাসে দেখলো দুধারে চকচক করছে ইস্টার্ন বাইপাস। গ্যালিলিও অবাক হয়ে গেল যে 2006 সালে জেনুয়ারেমের দেওয়া মা ফ্লাইওভার, যেটা তখনকার দিনে ছিল পরমা ফ্লাইওভার, তৈরি শুরু তো হয়েছিল, 3টে পিলারের পরে বন্ধ হয়ে গেছিল 6 বছর। সেই মা ফ্লাইওভার দিয়ে সোজা কলকাতায় চলে এলো। শুধু মা ফ্লাইওভার নয়, সেখানে গ্যালিলিও দেখলো যে কোথাও গার্ডেন রিচ ফ্লাইওভার হয়েছে, কোথাও বজবজ রোডের ফ্লাইওভার হয়েছে, কোথাও বাঘাযতীন ফ্লাইওভার হয়েছে, কোথাও আমাদের বারুইপুরের ফ্লাইওভার হয়েছে, এবং সেখানে ফ্লোটিং মার্কেট হয়েছে। দেখে গ্যালিলিও অবাক হয়ে গেল, ভাবলো স্বপ্ন দেখছি না তো। তখন পরের দিন যখন গ্যালিলিও বাড়িতে বসে আছে, হঠাৎ কাগজে চোখ গেল, দেখলো যে শুধু কলকাতায় স্বপ্ন দেখা নয়, যে ডবল ইঞ্জিন সরকার, সেই সরকারও এই যে এখানকার যে উন্নয়ন, সেইটাকে নিজেদের দাবি করে তাদের রাজ্যেও এই পাবলিসিটি করছে। কলকাতার ফ্লাইওভার, কলকাতার রাস্তা, সেটাকে ডবল ইঞ্জিন সরকার, যেখানে তারাও নিজের বলে দাবি করছে সেই রাজ্যের। গ্যালিলিও ভাবলো যে সত্যি তো, চেঞ্জ তো হয়েছে। কলকাতা, যে কলকাতাকে আমরা ছেড়ে গেছিলাম, আজকে আর সেটা নেই। সেখানে আর জিরো ম্যান্ডেট লস হয়, সেখানে আর স্ট্রাইক হয় না, সেখানে আর বন্ধ হয় না। আর বেকারত্বর কথা, তার কারণ আগের যারা পূর্বপুরুষের যে পাপ, সেই পাপ বহন করবার জন্য যখন কেউ যায়, নিজে যখন বাজার করতে যায়, তখন 1000 টাকার বাজারেও 5টা দোকান ঘোরে। আর যারা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে, তাদের 10 বছর সময় লেগেছে। লাল ঝান্ডা আমার উঠবে না তো, আমার ওখানে আবার বন্ধ হয়ে যাবে না তো। এইটা যখন উপছেছে, এখন কলকাতায় শুধু এমএসএমইতে 46,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এসছে। এখানে এগিয়ে যাচ্ছে বাংলা। অনেকে পিছিয়ে দেওয়ার কথা বলেন, অনেকে বলেন সন্ত্রাস হচ্ছে। আসলে যার পায়ের তলায় মাটি থাকে না, তারাই সন্ত্রাসের কথা বলেন। আর এটা বামপন্থীদের নতুন কিছু নয়। সেই কংগ্রেস আমলেও বলতো, তখন আমরা আওয়াজ দিতাম যে কেন্দ্রের ওপর চাপিয়ে দোষ, পার পাবে না জ্যোতি বোস। তখন জ্যোতি বসুর সরকার ছিলেন। তাই এইটা বামপন্থীদের পুরনো অভ্যাস, নাচতে না জানলে উঠান বেঁকা। এইটা অন্যায় হয়েছে, ওখান থেকে রিগিং হয়েছে, ওখানে সন্ত্রাস হয়েছে। না, এখানে আর লালু আলাম বাদশাহ আলাম নেই, এখানে মানুষ ভোট দেয়। হ্যাঁ, আমাদের দিনকে দিন ভোট বেড়েছে। সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থেকে যে উপনির্বাচনগুলো করেছে, সেই উপনির্বাচনেও দিনকে দিন ভোট বেড়েছে, এবং মানুষ বলেছে আমরা ভালো আছি, তাই এই সরকারকে সমর্থন করছি, আমরা সবাই মিলে ভালো আছি। শুধু এই 10 বছরের পৌর বোর্ডে একটা কথা বলতে চাই। এই 10 বছরের পৌর বোর্ডে কেউ হয়তো বিশ্বাস করবেন না যে আগে 34 বছরে ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে শুধু আগে 23টা পাম্পিং স্টেশন ছিল, এখন 65টা পাম্পিং স্টেশন হয়েছে। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমাদের সবকটাই বেড়ে এখন 5টা হয়েছে। আমাদের 490 মিলিয়ন গ্যালন জল এই শহরে তৈরি হচ্ছে। তাহলে কি কাজ শেষ হয়ে গেছে? শহরে কি আর কোনো সমস্যা নেই? শহরে কি আমাদের প্রত্যাশা সবার পূরণ হয়ে গেছে? তাহলে তার মেয়র নির্বাচনেরও দরকার ছিল না, পৌর বোর্ডের নির্বাচনও দরকার ছিল না। কলকাতা কর্পোরেশনকে তালা লাগিয়ে বলতো যে আমাদের সব কাজ শেষ, আর এই সংস্থার দরকার নেই। না, পৌর পরিষেবা কখনো শেষ হয়ে যায় না। শহর বাড়ে, পৌর পরিষেবা বাড়ে। জল জমার কথা যেটা বলছেন, নিশ্চিতভাবে সেই জল জমা সেই সময় থেকে যারা খেয়েছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডগুলোকে একটার পর একটা, কখনো সল্টলেককে এক্সটেনশন, কখনো রাজারহাটকে এক্সটেনশন করে ইস্ট ক্যালকাটা পুরো ওয়েটল্যান্ডটাকে খেয়ে নেওয়া হয়েছে। ন্যাচারাল ফ্লো বন্ধ হয়ে গেছে, তাই অনেকগুলো পাম্পিং স্টেশন করা হচ্ছে। এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি আগে দেখা যায়নি।
আমরা কেদার বদ্রীতে দেখছি যে এমন বৃষ্টি হচ্ছে যে পাহাড় ভেঙে গ্রামকে গ্রাম ভেঙে বেরিয়ে যাচ্ছে, মেঘ ভেঙে আসছে এই বৃষ্টিতে। 3 দিনের বৃষ্টি 3 ঘন্টায় হচ্ছে। তাই প্যাটার্ন অফ রেঞ্জ যখন চেঞ্জ হয়েছে, আমাদেরও পরিকল্পনা করে সেইখানে নিশ্চিতভাবে ঠিক করতে হবে। স্বচ্ছ প্রশাসনের কথা বলছেন, স্বচ্ছ প্রশাসন এখানে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ প্রশাসনের জন্য সব কিছু অনলাইনে করে দিচ্ছে। হ্যাঁ, প্রক্রিয়া কি শেষ হয়ে গেছে? না, এই বোর্ড নতুনভাবে একদম সুনিশ্চিত করছে আর একটা লোককেও আর 2 বছর বাদে আর কখনো পৌরসভায় যেতে হবে না। সব কিছু বিল্ডিং প্ল্যান থেকে আরম্ভ করে জলের কানেকশন থেকে অ্যাসেসমেন্ট থেকে বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট থেকে নিয়ে সব কিছু অনলাইনে হয়ে যাবে। কোনো মানুষকে যেতে হবে না, দালালও থাকবে না, উৎকর্ষ থাকবে না, যেটা বামপন্থের সময়কার হ্যাবিট হয়ে দাঁড়িয়েছিল। তাই এই কলকাতার এই বোর্ডের কাছে প্রত্যাশা বেশি, তার কারণ কাজ বেশি করছে, মানুষের কাছে দাঁড়িয়ে আছে। আমার লোকাল কমিটি ঠিক করলে তারপর এলাকার উন্নয়ন হবে, তারপর সেখান থেকে জোনাল কমিটি, তারপর রাজ্য কমিটি। আমাদের এটা কমিটির দরকার হয় না, আমাদের ডাইরেক্ট গভর্নমেন্ট, অর্থাৎ মানুষের পাশে দাঁড়িয়ে আছি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল। তাই আমরা কখনো ওইভাবে নিজেদের বিশ্লেষণ করি না। আমরা নিশ্চিতভাবে অনেক কাজ আছে, সেই কাজগুলোকে আমাদের প্রত্যেককে করতে হবে এবং স্বচ্ছ প্রশাসন দিতে হবে। হ্যাঁ, আমাদের ম্যানিফেস্টোতে রয়েছে যে আমাদের 200টা পাম্পিং স্টেশন, আপগ্রেডেশন অফ পাম্পিং স্টেশন করে 200টা হেভি ডিউটি পাম্প লাগাতে হবে। হ্যাঁ, আমাদের নিজেদের ক্যানালগুলোকে পরিষ্কার করতে হবে, যেটা বামফ্রন্ট আমল থেকে হয়নি, কোনোদিন পরিষ্কার হয়নি। হ্যাঁ, আমাদের এখানে জল জমার সমস্যার জন্য এডিবির কাজগুলোকে দ্রুত শেষ করতে হবে। আমাদের লন্ডন ভেনিস বলে শুধু চিমটি কাটলে হবে না, কলকাতা অনেক ক্ষেত্রে লন্ডনের থেকে অনেক সুন্দর হয়ে রয়েছে। সেটা যারা দূর থেকে দেখেন তারা ভাবেন হ্যাঁ, কলকাতা ঝকমক করছে, কলকাতা একটা নতুনভাবে উঠে আসছে একটা শহর, যে শহরটার কথা আগে চিন্তা করেননি। আমাদের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত রাজীব গান্ধী, তিনি বলেছিলেন ক্যালকাটা ইজ এ ডাইং সিটি। এখন কলকাতার কোনো লোক বলতে পারবে না ক্যালকাটা ইজ এ ডাইং সিটি। আমরা বলি সিটি অফ জয়, ইট ইজ এ সিটি ওয়্যার উই আর অল হ্যাপি। তাই এখানে প্রত্যাশা নিশ্চিতভাবে মানুষের আছে। বেকারত্ব শেষ হয়ে যাবে একদিনে, এটা হয় না। আগেও বললাম, আজও বলছি, আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে। তাই ন্যাশনাল অ্যাভারেজে যদি দেখেন, ন্যাশনাল অ্যাভারেজ থেকে আমাদের আনএমপ্লয়মেন্ট যদি ধরেন, তাহলে কিন্তু অনেকটা আমরা এগিয়ে আছি। জিডিপির ক্ষেত্রেও ন্যাশনাল জিডিপির থেকে আজকে আমাদের বাংলার জিডিপি তার থেকে কিছুটা আমরা এগিয়ে আছি। সুতরাং সব ক্ষেত্রে বাংলা পথ দেখাবে। বাংলাকে নিয়ে যারা গর্ব করতে পারবে না, যারা বাংলাকে নিয়ে নিজেদের বলতে পারবে না যে হ্যাঁ আমরা এই বাংলায় থাকি, যে বাংলায় রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা আমাদের কাজী নজরুল ইসলামের বাংলা, যে বাংলা বিবেকানন্দের বাংলা, তাহলে কেউ আমাদের কলকাতা বা বাংলাকে নিয়ে গর্ব অনুভব কোনোদিনই করতে পারবো না। আমরা লজ্জা পাবো কেন? আমরা কেন, কিসের জন্য লজ্জা পাবো? হ্যাঁ, চেন্নাইও আজকে জল জমে, আজকে বম্বেতেও জল জমে, দিল্লিতেও জল জমে, আজকে যারা বলছেন আমাদের ত্রিভেন্ড্রামেও জল জমে। বৃষ্টির প্যাটার্ন এমন হয়ে গেছে যে সব জায়গায় জল জমে। আমাদের উঠে আসতে হবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের নতুন করে পথ দেখাতে হবে। মানুষের প্রত্যাশা দিনকে দিন বেড়ে যাচ্ছে, সেই প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের নিশ্চিতভাবে এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটাকে আমাদের সবাইকে সম্মিলিতভাবে সবাইকে একসাথে নিতে হবে। আমরা ওরা এখানে হয় না, এখানে আমরা, শুধু আমরা সবাই মিলে, আমরা বাংলার মানুষ, আমরা কলকাতার মানুষ, এখানে আমরা ওরা হয় না। হ্যাঁ, নেই, আজকে বিরোধী শক্তি নেই, তা আমি তো জোর করে বিরোধী শক্তিকে এগিয়ে দিতে পারবো না। আমি তো জোর করে, যদি মানুষ প্রত্যাখ্যান করে, আমি তো বলতে পারবো না যে আমার ভোটটা দরকার নেই, আপনি ভোট নিন। নিশ্চিতভাবে যতটুকু বিরোধী শক্তি আছে, সেই বিরোধী শক্তিকে সম্মান দিয়ে আমরা সবাই একসাথে চলবো, সবার কাছে সাজেশন নেব, সবার কাছে ভালোটা নেব, খারাপটা ত্যাগ করব, এবং কলকাতা চলে। আমাদের বলা হচ্ছিল যে ওই পুরনো ধাঁচ কাটমানি, যখন রাজারহাট দখল হচ্ছিল, যখন ওই সব কি লিউস ফজাই হ্যান ত্যান, যখন তারা হাজার হাজার কোটি টাকা
ওই রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিল কি যেন, তাদের সব দেওয়া গুন্ডারা যখন গরিব মানুষগুলোর ওপরে আঘাত করছিল, সেই সময় কাটমানির প্রশ্ন আসেনি, সিন্ডিকেটের প্রশ্ন আসেনি, যে সিন্ডিকেট বামপন্থীর সময় তৈরি হয়েছিল। যে সময় অন্যায়ভাবে জোর করে জমি দখল করিয়ে দিয়ে সিঙ্গুরে হোক বা নন্দীগ্রামে গরিব মানুষকে মেরে দিয়ে সেইটাকে দিয়ে দেওয়া হচ্ছিল, তখন এই কাটমানির প্রসঙ্গ আসেনি। আর আজকে যখন আমরা কাজ করতে চাইছি, নিশ্চিতভাবে এটা বিচারাধীন, বিচার করবে এবং আমরা বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখি। বিচার ব্যবস্থায় যদি ক্লিন চিট না পাই, নিশ্চিতভাবে আমাদের কলঙ্ক, এবং সেই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে চাই না। কিন্তু কখনোই অন্যায় করিনি, অন্যায় করব না। নিশ্চিতভাবে আজকে যে সরকারের বিরোধিতা করছি আমরা, বিরাট শক্তি, তারা যে কোনো উপায়ে করবে, কেস দেবে, জেলে ঢোকাবে। জেলে ঢোকানোটা যদি অন্যায় হতো, তাহলে মহাপুরুষরা অনেকেই এই সেন্ট্রাল জেল আলিপুর জেলে ছিল যেখানে আমি ছিলাম। সুতরাং জেলে ঢুকলেই সে চোর এটা প্রমাণ হয় না, যতক্ষণ না কোর্ট তাকে চোর বলে তখন তো দিন চোর প্রমাণ হয় না। তাই এই যে পার্সোনাল খেঁচাখেঁচি, পার্সোনালি নিচু করা, এইটা করতে করতে আজকে বামপন্থীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আজকে জিরোতে এসে গেছে। তখন তো সেন্ট্রাল ফোর্স ছিল, তখন তো জোর করে আমাদের এখানকার পুলিশ ছিল না যে তাকে বদনাম দিতে করবেন। সেন্ট্রাল ফোর্স থাকাকালীন একটা এমএলএ জিততে পারলেন না, তখনও কি আমরাই রিগিং করে দিয়েছি? তখনও কি আমরা জোর করে ভোট করেছি? আসলে আপনাদের পলিসি শুধু ক্রিটিসাইজ করার, কাজ না করার, তাতে আপনাদের আস্তে আস্তে বাংলার রাজনীতিতে জিরো নিয়ে আসছে। যারা এই রাজনীতি করবেন, সাম্প্রদায়িক রাজনীতি করবেন বা ক্রিটিসিজম বা পার্সোনাল অ্যাটাকের রাজনীতি করবেন, বাংলার মানুষ তাকে জিরো করবে। যাই হোক, সেসব কথায় আমরা আসবো না। আমরা কলকাতাকে নতুন দিগন্তে নিয়ে যাব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব আমাদের দিয়েছেন। আমরা কলকাতাকে এমন একটা শহর বানাতে যাই, যে শহরে দুঃখ কষ্ট থাকবে না, যে শহরে জল জমা থাকবে না, যে শহরে জলকষ্ট থাকবে না, যে শহরে স্মুথ থাকবে, যে শহর আলোয় ঝলমল করবে, যে শহরে, আমরা তো বাঙালি, আমাদের একটু জুট মিল তৈরি করলে বা লোহার ফ্যাক্টরি তৈরি করতে গেলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে, বিহার থেকে বা ইউপির থেকে ম্যান পাওয়ার আনতে হয়। কিন্তু বামপন্থীদের দোষে এখনও আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি, হায়দ্রাবাদে যাচ্ছি, সেইটা আস্তে আস্তে ঘুষতে চলেছে। এখানেই আমরা সবাই কাজ পাবো, এখানেই আনন্দ করে থাকব। আর কলকাতা তিলোত্তমা ছিল, তিলোত্তমা আছে, তিলোত্তমা হবে। আমরা সবাই মিলে আনন্দ করে বলবো, আমাদের গর্বের কলকাতা, সংস্কৃতির কলকাতা, সেই কলকাতায় থাকি। কোনোদিন ভেবেছিলেন এর আগে যে এই কলকাতায় দুর্গাপুজো নিয়ে ইউনেস্কো আমাদের স্বীকৃতি দেবে? কলকাতার দুর্গাপুজো আজকে এই জায়গায় চলে যাবে। অনেকে বলেছিলেন যে দুর্গাপুজো নাকি এই সরকার বন্ধ করে দেয়, কিন্তু এই সরকার এর সময় দুর্গাপুজোর কার্নিভাল চলে, যেটা বিশ্বের সব মানুষ দেখে। এইটাই কলকাতা। আমাদের আরও এটা হচ্ছে আমাদের কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সুতরাং কালচারাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, আমাদের আরও বেশি সংস্কৃতি, কৃষ্টি, এটার উপরে আমাদের আরও বেশি কাজ করতে হবে, যাতে আমরা সবাই বলি আমরা বাঙালিরা, বাংলার মানুষেরা, আমরা সংস্কৃতিমান মানুষ। তাই এই কলকাতায় আমরা সবাই মিলে আসুন, গর্ব করব, তাকিয়ে থাকব, এগিয়ে যাবে এই কলকাতা। ধন্যবাদ। ধন্যবাদ ববিদা। গ্যালিলিওর একটি গল্প দিয়ে চমৎকার শুরু করলেন, জ্যোতি বসুর কথা এলো। আমার 1993 সালে জ্যোতি বসুর একটা সাক্ষাৎকার মনে পড়লো, শেষের দিকে এসে প্রচণ্ড বিতর্ক হয়েছিল সেই সাক্ষাৎকারের পর, যে বিরোধীরা এত দুর্বল, তাদের প্রার্থী এবং এজেন্ট কি আমি খুঁজে দেব? জ্যোতি বসুর সেই সাক্ষাৎকার এখনও পর্যন্ত আমার সেই কাটিংটা বাড়িতে রয়ে গেছে। কিন্তু এবার আমি একটু ব্যক্তিগত অনুষঙ্গে আসব। আপনারা জানেন, গত 14 তারিখ আমাদের গঙ্গাপাড়ের পুরযুদ্ধ অনুষ্ঠান হয়ে যাওয়ার পর, তখন পুরো ভোটের ফলাফল বেরোয়নি। ফিরহাদ হাকিম ফোন করে আমায় বলেন তিনি অত্যন্ত মন দিয়ে অনুষ্ঠানটা দেখেছেন এবং প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীর দেওয়া একটা রিপোর্ট কার্ডের সাজেশন তার চমৎকার লেগেছে। দলের সঙ্গে কথা বলে তাদের বোর্ড যদি ক্ষমতায় আসে তাহলে তারা রূপায়ণ করবেন সেটা। আমার এইটা ভেবে খুব ভালো লেগেছিল যে নাগরিক সমাজের দাবিগুলো যখন এবিপি আনন্দে প্রতিফলিত হয়,
তখন তার ওপরও প্রশাসকদের নজর থাকে। অবশ্যই সাধুবাদযোগ্য। আজকে আরও ভালো লাগলো যে দেখলাম গৌতম দাস সাজেশন ছিল বছরে একবার বাৎসরিকভাবে, আজকে ঘোষিত হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন 6 মাস অন্তর এই নতুন বোর্ডের রিপোর্ট কার্ড একেবারে প্রকাশ্যে প্রকাশিত হবে। তবে নিঃসন্দেহে এই মুহূর্তে কলকাতা পুরসভার সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে কোভিড মোকাবিলা, এবং এই শহরে সদ্য পা দিয়েছে, কালকে সংখ্যাটা 2 ছিল, ওমিক্রন সংক্রমণ। তাকে একেবারে অঙ্কুরেই বিনাশ করতে হবে। ঠিক যেমন স্বেচ্ছাসেবক হিসেবে ববিদা প্রথম প্রতিষেধকটা নিয়েছিলেন, আমরা কলকাতাবাসী হিসেবে চাইব যে কোভিডকে ঠেকানোর ক্ষেত্রে কলকাতা পুরসভাও যেন একেবারে সামনের সারিতে থাকে গোটা দেশের মধ্যে। বিশেষ করে আজ যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা দেখছিলাম জাতীয় স্তরে 7,000-এর কাছাকাছি, তখন নিঃসন্দেহে আমাদের প্রশাসকদের সক্রিয়তা এবং আমাদের মানে জনগণের সচেতনতায় কোভিড মোকাবিলাই বোধহয় এই মুহূর্তের অত্যন্ত বড় চ্যালেঞ্জ। তবে জানেন, ইতিহাসের কথা বলছিলাম, প্রায় একই রকম চ্যালেঞ্জ কলকাতার সামনে গত শতাব্দীর শুরুতে এনেছিল প্লেগ। অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর জোড়াসাঁকোর ধারে বইতে লিখছেন, সেই সময় কলকাতায় লাগলো প্লেগ, চারিদিকে মহামারী চলছে, ঘরে ঘরে লোক মরে শেষ হয়ে যাচ্ছে। রবি কাকা ও সিস্টার নিবেদিতা পাড়ায় পাড়ায় ইন্সপেকশনে যেতেন। এই সময় জগদীশচন্দ্র বসুকেও প্লেগের কারণে বাড়ি পরিবর্তন করতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই প্লেগকে পরাস্ত করে জয়ী হয় কলকাতা। আমরাও আশা করব যে কোভিড মোকাবিলাতে ওই একই রকমভাবে এগিয়ে থাকবে আমাদের মহানগর। কি চায় কলকাতা, এবার শুনবো সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের কাছ থেকে। নমস্কার। খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। যে কোনো প্রতিষ্ঠান 3টে বিশেষ বিষয়ের উপর নির্ভর করে এবং 3টে বিষয়ই পরস্পর সম্পর্কযুক্ত। 1 হচ্ছে রাজনীতি, 2 হচ্ছে সমাজ, 3 হচ্ছে অর্থনীতি। আমি প্রথমে সামাজিক বিষয়টা নিয়ে একটু বলি যে যেহেতু এখানে পুরসভা নিয়ে কথা, পুরসভা নিয়ে আলোচনা, একটা পুরসভার কাজ কি আমাদের মোটামুটি সেই ধারণা আছে যে পুরসভা বিভিন্ন উন্নয়ন প্রকল্প করবে, সেগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং শুধু পরিচালনাই করবে না, সেগুলো যাতে দীর্ঘদিন ধরে সুন্দরভাবে চলতে থাকে সেই ব্যবস্থাটাও তারা করবে। কলকাতা পুরসভার যে কর্মকাণ্ড গত প্রায় 30 বছর ধরে যা আমি দেখে আসছি, যেহেতু আমি বাইরে থেকে আসা কলকাতায় বসবাসকারী, সেহেতু আমি আলাদাভাবে পুরসভার এই কর্মকাণ্ডগুলো লক্ষ্য করি। এটা অস্বীকার করার উপায় নেই যে কলকাতা আগের চেয়ে পরিষ্কার হয়েছে। কলকাতাতে আবর্জনা তাড়াবার জন্য প্রচুর মেশিন বসেছে, নানান রকম ব্যবস্থা হয়েছে, বাড়ি থেকে নিয়ে নেওয়া গিয়ে যে আবর্জনাগুলো এবং ইত্যাদি ইত্যাদি অনেক রকম কর্মকাণ্ড হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যথেষ্ট হয়েছে কি, বা সব দিক থেকে, যত দিক থেকে নানান রকম উদ্যোগ নিলে এই মহানগরবাসী ভালো থাকতে পারেন, সঠিক অর্থে ভালো থাকা, সেইটা কি করা হয়েছে বা সেখানে কি করবার মতো কিছু আছে? প্রথম কথা হচ্ছে যে কলকাতা মানে শুধু কলকাতা নয়, এটা আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, যে একটা মহানগর সবসময় নির্ভর করে তার আশেপাশের শহরগুলোর ওপর এবং গ্রামগুলোর ওপর। ঠিক একইভাবে গ্রাম এবং ছোট শহরগুলো নির্ভর করে মহানগরের ওপর। এটা কথা হচ্ছে যে এই যে কলকাতার মতো শহর এবং এই যে কলকাতা পুরসভা, যার মূল কাজ হচ্ছে কলকাতার নাগরিকরা যাতে সুস্থভাবে সুসংস্কৃতির মধ্যে এবং আর্থিক সুসম্পন্নতার মধ্যে দিয়ে থাকেন, তার ব্যবস্থা করা। তাদেরকে আমার প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে এই শহরে ফুসফুসের রোগ একটা মহামারীর আকার নিয়েছে। আমি কিন্তু এই আমাদের করোনা মহামারীর কথা পাশে সরিয়ে রেখে বলছি, যদি করোনা মহামারী নাও হয় তাহলেও কলকাতা যে দূষণে আক্রান্ত এবং সেই দূষণের যত রকম ক্ষতিকারক দিক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফুসফুসের রোগ, এবং এই রোগে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা এবং বৃদ্ধরা। প্রাইভেট হসপিটাল বাদ দিন, যদি সরকারি হাসপাতালগুলোর এই ফুসফুস বিভাগে চেস্ট মেডিসিনে গিয়ে খোঁজ করা যায়
যে এই রোগীর সংখ্যা কত এবং এদের যে রোগগুলো হচ্ছে সেটা কতখানি ভয়ঙ্কর, তাহলে শিউরে উঠতে হবে। এবার আমার যে কথা সেটা হচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই আজকে যে কোভিড মহামারী, যেটা আবার নতুন রূপে ফিরে আসছে বলে আমাদের আতঙ্ক হচ্ছে, সেই সমস্তগুলো রোখবার একটা দায়িত্ব তো পুরসভার আছেই এবং সমস্ত নাগরিকেরই আছে, শুধু চিকিৎসক এবং পুরসভার ওপর ছাড়লে হবে না, প্রত্যেকটি নাগরিকের সেই দায়িত্ব আছে। ঠিক তার পাশে পাশে এই শহর এবং তার আশেপাশে ক্রমশ বর্ধমান এই যে শহর, সেই শহরকে কতখানি দূষণমুক্ত করা যায় তার একটা বিরাট দায়িত্ব কিন্তু পুরসভার উপর বর্তায়। সেটা কিন্তু শুধুমাত্র আবর্জনা গুঁড়িয়ে দেবার কিছু মেশিন বসিয়ে হয় না, তার জন্য আরও অনেক অনেক বড় ধরনের প্রকল্প লাগে। কি ধরনের প্রকল্প লাগে সেটা সবিস্তারে বলবার জায়গা এটা নয়, কিন্তু তার মধ্যে আমার মনে হয় অন্যতম হচ্ছে অরণ্যায়ন, মহানগরিক অরণ্যায়ন। এই মহানগর আস্তে আস্তে সমস্ত কিছু গ্রাস করে ফেলছে, হাওয়া খেলবার মতো সমস্ত কিছু, পলিউশন ধুয়ে দেবার মতো সমস্ত কিছু। নদী যেটা আছে সেটা নিজেই পলিউটেড, কোনো মাঠ নেই, কোনো পার্ক নেই, যত পার্ক ছিল তার অধিকাংশ এখন বড় বড় বাড়ি তুলে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। কার আমলে হয়েছে, এই আমলে হয়েছে না আগের আমলে হয়েছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না, যেটা হয়েছে সেই ঘটনা বলছি। কারণ ঘটনা যখন ঘটে তখন যারাই প্রশাসনে থাকুক না কেন তাদের যতখানি দায় দায়িত্ব ততখানি নাগরিকদেরও দায়িত্ব। অর্থাৎ পার্ক যখন আগ্রাসিত হচ্ছে সেই পার্কের জন্য আমার দায়িত্ব যতখানি, পুরসভার যিনি মেয়র তারও দায়িত্ব ততখানি, সেটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কারণ আমরা এটা সবসময়ই দেখেছি যে আমাদের সামনে একটা খুব সহজ রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে যে যে কোনো অব্যবস্থা কিংবা যে কোনো প্রত্যাশার ক্ষেত্রে আমরা শুধুমাত্র রাজনীতির দিকে আঙুল তুলে দিই এবং নাগরিক হিসেবে আমরা সবসময় মনে করি যে আমরা একদম পারফেক্ট। আমার বক্তব্য হচ্ছে যে এই যে ছড়িয়ে যাওয়া কলকাতা এবং তাকে কেন্দ্র করে আশপাশের যে নগর এবং শহর এবং গ্রাম, তাদের সঙ্গে যদি, অর্থাৎ কলকাতা পুরসভার সঙ্গে যদি ছোট শহরের পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতগুলোর একটা সংযোগ তৈরি করা যায় এবং এই যে লক্ষ লক্ষ লোক প্রতিদিন কলকাতায় আসেন জীবিকার তাগিদে অন্যান্য কাজে এবং চলে যান, অর্থাৎ এই কলকাতা শহরকে তারা ব্যবহার করেন এবং কলকাতা শহরও তাদের ব্যবহার করেন, এই যে পারস্পরিক ব্যবহার, এই ব্যবহারের মধ্যে যদি কোথাও একটা সাম্য আনা যায়। কারণ একটা নির্দিষ্ট জায়গার ওপর যদি অত্যধিক চাপ পড়ে তাহলে সেটা হাসপাতাল হোক, পুরসভা হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, সেই প্রতিষ্ঠানের পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাহলে কি দরকার? দরকার হচ্ছে যে পুরসভার যে দায় দায়িত্ব, অর্থাৎ নাগরিক জীবনকে সুষ্ঠু সুন্দর করা, তার জন্য বিকেন্দ্রীকরণ, নানান রকমভাবে ছড়িয়ে দেওয়া, নানান রকমভাবে বিভিন্ন পরিচালনার দায়িত্বকেও বিকেন্দ্রিত করা। তাহলে কি হয় যে না এক একটি প্রতিষ্ঠান তারা তাদের পরস্পরের মধ্যে কিছু প্রতিযোগিতামূলক চিন্তাভাবনাও তৈরি হয়, যেটা আমরা বেসরকারি ক্ষেত্রে দেখি। ধরুন কলকাতা শহরে এই যে এতগুলো বেসরকারি হাসপাতাল আছে, এদের মধ্যে একটা অদ্ভুত অন্তর্লীন প্রতিযোগিতা থাকে, যেগুলো বিজ্ঞাপনে প্রকাশ পায়, যেগুলো সেই হাসপাতালগুলোতে যে সমস্ত নামকরা নির্ভরযোগ্য ডাক্তাররা থাকেন তাদের দেখে প্রকাশ পায় যে এই প্রতিযোগিতাটা কিন্তু সুস্থ প্রতিযোগিতা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে আমি আত্মোন্নতি করব, তাকে প্রথমে বিকেন্দ্রীকরণ করতে হবে এবং সেই বিকেন্দ্রীকরণের পর তার কার্যগুলিকে ঠিক ঠিক মতন পরিচালিত করতে হবে। আমাদের একটা বিরাট অসুখ, এবং বিশেষত আমি বাংলার এই অসুখ বলবো, যে আমাদের এখানে অনেক উদ্যোগ নেওয়া হয়, বাংলায় প্রচুর উদ্যোগ নেওয়া হয়, প্রচুর ব্রিজ তৈরি হয়, প্রচুর রাস্তা তৈরি হয়, কিন্তু কোনোটাই বেশি দিন টেকে না। এর কারণটা কি? এর মধ্যে দুটো কারণ একেবারে যে কোনো সাধারণ লোক বুঝতে পারেন, আমিও পারি। একটা হচ্ছে যে যারা এগুলো তৈরি করছেন তারা সম্পূর্ণ সততার সঙ্গে, সম্পূর্ণ পরিশ্রম দিয়ে, আন্তরিকতার সঙ্গে আমি জনগণের কাজ করছি, দেশের কাজ করছি, এই মানসিকতা থেকে তারা করেন না। তারা একটা লাভজনক জায়গা থেকে জিনিসটাকে তৈরি করেন। আর কি না, যারা প্রশাসনে রয়েছেন তারা এই জিনিসগুলোকে ঠিকভাবে মনিটরিং করেন না। কেন করেন না? তাহলে প্রশ্নটা আসে, এইখানে আমি আসবো রাজনৈতিক দিকে। তার আগে আমি একটু অর্থনৈতিক দিকটায় চলে যাই। সেটা হচ্ছে, ধরুন যা কিছুই করা হোক না কেন, যে কোনো প্রতিষ্ঠান যত বেশি আত্মনির্ভরশীল হবে, অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল হবে,
তত সেই প্রতিষ্ঠানের ক্ষমতা এবং শক্তি বাড়ে। ব্যাপারটা অনেকটা মানে ধরুন কেন্দ্র রাজ্য সম্পর্কের মতো, অর্থাৎ যে রাজ্য যত বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তার কিন্তু কেন্দ্রের প্রতি মুখাপেক্ষিতা অনেক কম, এবং সে তার রাজ্য সংক্রান্ত নানান রকম যে সিদ্ধান্তগুলো সে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে সে নিতে পারে। ঠিক একইভাবে কোনো কর্পোরেশন, কোনো পুরসভা, সে যদি রাজ্য সরকারের ওপর অর্থনৈতিকভাবে মুখাপেক্ষী না হয়, সে যদি তার নিজস্ব যে বিভিন্ন অর্থনৈতিক উৎসগুলো রয়েছে, আয়ের উৎসগুলো রয়েছে, সেগুলোকে যদি সে সুন্দরভাবে ব্যবহার করে এবং তার যদি প্রচুর পরিমাণে আয় হতে থাকে, তাহলে একটি পুরসভা অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করতে পারে এবং সেই কাজগুলো অনেক বেশি দীর্ঘদিন ধরে, দীর্ঘমেয়াদী এবং দীর্ঘদিন ধরে টিকে থাকবার মতো কাজ হতে পারে। এইখানেই চলে আসছে রাজনীতির চক্কর। কিরকম চক্কর? যখনই অর্থনীতির ওপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকবে পুরসভা রাজ্য সরকারের প্রতি বা কেন্দ্রের প্রতি, তখনই সেই ওপর থেকে যে রাজনৈতিক চাপগুলো পুরসভার ওপর আসবে, অর্থাৎ এই যে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটা যে বাইরে থেকে রাজনৈতিকভাবে তার ওপর কিছু চাপান আসবে, সেইটাকে আটকাতে পারা সম্ভব হয় না। এর ফলে কতগুলো জিনিস তৈরি হয়। সেটা হচ্ছে, ধরুন রাজ্যের জন্য কিছু রাজনৈতিক উদ্যোগ দরকার, কিছু কর্মকাণ্ড দরকার, প্রচার অভিযান ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ড দরকার। তখন কিন্তু যারা সেই রাজনীতির ওপর নির্ভরশীল, অর্থাৎ পুরসভার যারা কর্মকর্তা, তারা সেই রাজনীতিতে ভিড়ে যান। অর্থাৎ রাজ্যে বিধানসভার ভোট হবে, দেখা যাবে যে পুরসভার যারা কর্তা ব্যক্তি তারা বিধানসভার ভোটের জন্য সাংঘাতিকভাবে খোলাখুলিভাবে মানে বক্তৃতা দিচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন, জনগণকে কনভিন্স করবার চেষ্টা করছেন। তাদের তো তখন কাজটা আসলে অন্য। সেই কাজটা হচ্ছে যে পুরসভার যে কাজগুলো তারা করছেন, যা দায়িত্ব তারা দিয়েছেন অন্যদের, কন্ট্রাক্টরদের বা অন্যান্য সকলকে, সেই কাজগুলোকে মনিটর করা। তাহলে সেইটা তারা তখনই বন্ধ করতে পারেন, তখনই তারা জোরের সঙ্গে সেই কথাটা বলতে পারেন যে আমাদের কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানের অন্তর্গত এই বিষয়গুলোকে মনিটর করা। সেটা তারা বলতে পারেন না, কারণ রাজনৈতিক এবং আর্থিক মুখাপেক্ষিতা তাদের এক ধরনের শৃঙ্খলবদ্ধ করে। সুতরাং আমার এই পুরসভার কাছে যে আবেদন, সেটা হচ্ছে যে অবশ্যই যারা অন্যরা যা যা বলেছেন প্রত্যেকটির আশা তাদের সঙ্গে সঙ্গে আমারও রয়েছে। অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন, মেয়েদের জন্য অনেক বেশি ভাবনা চিন্তা করা, অনেক ভালো ভালো হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ইত্যাদি বাড়ানো। কিন্তু তার সঙ্গে আমার মনে হয় যে পুরসভাকে অনেক বেশি রাজনীতি নিরপেক্ষ হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার মনে হয় যে এই পলিউটেড কলকাতা, যেখানে সাংঘাতিকভাবে বজ্রপাত বেড়েছে এবং প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেই অসম্ভব পলিউটেড কলকাতাকে আপনারা কলুষ মুক্ত করুন, আপনারা স্বনির্ভর হন, রাজনীতি মুক্ত পুরসভা পরিচালনা করুন। তাহলেই কলকাতা সত্যিই পরিপূর্ণভাবে তিলোত্তমা হবে। ধন্যবাদ। ধন্যবাদ তিলোত্তমা। তিলোত্তমাকে বিশেষ করে ধন্যবাদ যে অরণ্যায়ন বা সবুজায়নে জোর দেওয়ার জন্য। তার কারণ এই ইস্যুটার সঙ্গে অন্তত আমাদের শহরে অবৈধ নির্মাণ এবং একাধিক ইস্যু একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। আমাদের ছোটোবেলায় মনে আছে খেলার পার্কগুলো আস্তে আস্তে কমে যেতে থাকলো, তারপরে হঠাৎ যে কটা পার্ক ছিল সেই পার্কের একটা অংশে জুড়ে কলকাতা পুরসভারই অফিস নির্মাণ শুরু হলো, যেটা আমার মনে আছে কার্যত আমাদের মন খারাপ করে দিত। এবং খেলার জায়গাটাকে, আমি জানি না আজকালকার বাচ্চারা এই টেলিভিশনের দুনিয়া এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়া এবং এই জুম কলের দুনিয়া ছেড়ে সত্যি সত্যি বাইরে খেলার জন্য যায় কি না, গেলে কিন্তু তারা বোধহয় অনেক ক্ষেত্রে হতাশ হতো। তিলোত্তমা আরেকটা চমৎকার পয়েন্ট তুলল, পুরসভাকে আর্থিকভাবে স্বনির্ভর করার বিষয়টা নিঃসন্দেহে জরুরি, নয়তো কোনো কাজই শেষ পর্যন্ত রূপায়িত করা যাবে না। ফুসফুসের রোগ অসংখ্য, এই মুহূর্তে আমরা যখন অনুষ্ঠান করছি অসংখ্য শিশু বৃদ্ধ যারা এই রোগে ভুগছেন। আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই ফুসফুসের রোগেই এখন শয্যাশায়ী। এরপরও যদি আমাদের জ্ঞানচক্ষু না খোলে আর কবে খুলবে? নিঃসন্দেহে কলকাতার বায়ু দূষণ নিয়ে আমরা প্রত্যেকে চিন্তিত। ভোটের ফল যখন ঠিক আসতে শুরু করেছে, তৃণমূলের বিপুল জয়ের একটা প্রবণতা স্পষ্ট হচ্ছে। সরাসরি পেশাগত কারণে আমরা যোগাযোগ করি ফিরহাদ হাকিমের সঙ্গে একটা সাক্ষাৎকারের জন্য।
লাইভে যখন ববিদা এলেন আমার ভালো লেগেছিল যে তথাকথিত কম আলোচিত পরিবেশের দিকটাও, আমার প্রশ্ন ছিল যে প্রায়োরিটির তালিকায় কোনটাকে আগে রাখবেন। তাতে এই নতুন বোর্ডের প্রায়োরিটির তালিকায় তিনি বলেন যে পরিবেশের দিকটা একেবারে ওপরের দিকে আছে। আমি ববিদার সামনেই বলছি যে কলকাতাকে লন্ডন বানানোর আকাঙ্ক্ষা নিয়ে প্রচুর হাসি ঠাট্টা আমরা করি, কিন্তু অনেকেই বোধহয় এটা জানেন না যে কলকাতাকে এই মুহূর্তে ডিজেল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে কটাক্ষ করা হয়, সেই কলকাতা আসলে বিশ্বের দ্বিতীয় শহর যেখানে লন্ডনের পর বায়ু দূষণ রোধ করতে আইন করা হয়েছিল। 1863 সালে দ্য ক্যালকাটা অ্যান্ড হাওড়া স্মোক নুইসেন্সেস অ্যাক্ট নামে আইন তৈরি হয় কারখানার চিমনি থেকে ওই যে অতিরিক্ত ধোঁয়াটুকু বেরোয় সেইগুলো যে দূষণ করছে সেটা বন্ধ করতে। এর মাত্র 10 বছর আগে একমাত্র লন্ডনে বায়ু দূষণ রোধে আইন তৈরি করা হয়েছিল। কাজেই অত্যন্ত গর্বের সঙ্গে আমরা বলতে পারি পরিবেশ দূষণ নিয়ে কলকাতার সচেতনতা বিশ্বমানের ছিল একসময়। সেই ট্র্যাডিশনকে এগিয়ে নিয়ে যেতে হবে ববিদার নেতৃত্বে নতুন পুর বোর্ডকে।